পাহাড়ি এলাকা, জনমানবের দেখা তেমন একটা নেই যেন। আশেপাশের গাছগুলো যেন কেমন লতাগুলো দিয়ে ভরা। উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতে বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়তে পড়তে নিয়েও পড়েনি আরিয়া। হালকা বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে। আশেপাশে ঘরবাড়ি আর রাস্তাঘাট দেখে ভয়ে চুপসে গেছে মেয়েটা। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। বান্দরবান এলাকায় কখনো তো আসেনি এর আগে। পরনে তার লেমন কালার জর্জেট থ্রি পিস, ফর্সা গায়ের রং। বেশ ছোটখাটো মেয়েটা, লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে আছে। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত, ভেতরটায় কেমন ধুকপুক করছে। এলাকা একা মেয়ে এমন পাহাড়ি এলাকায় ভাবতেই শরীর শিউরে উঠছে। অসম্ভব জোরে চলছে হৃদস্পন্দনের গতি। এমন হবে জানলে কখনোই বন্ধুদের সাথে বান্দরবান আসার জেদ ধরত না। হুট করে একটি গাড়ি সজোরে এসে ব্রেক চাপলো তার সামনে। এবার আর রক্ষা নেই। পা পিছলে ধপাস করে পড়ে গেল আরিয়া। চোখ মুখ কুঁচকে ওভাবেই বসে রইল। কোমরে ব্যথা লেগেছে ভীষণ। ভয় এসে জেঁকে ধরল সারা শরীরে। এই অচেনা এলাকায় কেউ নেই যে তাকে সাহায্য করবে। ৭-৫ ভাবতে ভাবতেই হঠাৎই গাড়ির দরজা খোলার শব্দে তাকালো আরিয়া। সেখান থেকে বেরিয়ে এলো একটি ছোট মেয়ে। দেখে আরিয়ার যা মনে হলো, বয়স হয়তো বা ৬ কি ৬.৫ হবে। মেয়েটি আরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ব্যথা পেয়েছো আন্টি? আরিয়া বেশ খানিকক্ষণ চেয়ে রইল। কি সুন্দর মুখের আদল, একদম ডল ডল দেখতে লাগছে। আরিয়া মাথা নাড়িয়ে বোঝালো, মেয়েটি কিটকিট করে হেসে উঠল। ভ্যাবাচেকা খেয়ে গেল আরিয়া। মেয়েটি একটু জোরে করে বলল, পার্টনার, একে তো ধুতে হবে। বলেই আরিয়ার দিকে হাত বাড়িয়ে ধরল। পিচ্ছি মেয়েটার কাণ্ড দেখে আরিয়া বেশ অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, কে তুমি? আমার আব্বুর মেয়ে। না চাইতেও আরিয়া হাসল। হালকা ঝুঁকে বলল, তুমি কি আমাকে একটু লিফট দিতে পারবে সোনা? আমার পার্টনারকে বলতে হবে, সে তোমাকে আর আমাকে নিয়ে যাবে। আরিয়া কিছু না বলে ছোট মেয়েটার সাথে গাড়ির দিকে যায়। গাড়ির সামনে গিয়ে জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখে ড্রাইভিং সিটে বসে আছে কেউ। জিভ দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে আরিয়া বলল, আমাকে একটু এখানকার বাস স্টপে পৌঁছে দিবেন প্লিজ। আমি এখানে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হারিয়ে গেছি। আমার ফোনটাও বন্ধ, কি করব কিছুই বুঝতে পারছি না। ড্রাইভিং সিটে বসা কেউ বলল, উঠে বসুন ম্যাডাম। আরিয়া একটু ইতস্ত বোধ করল। তার শরীর কাদায় মাখামাখি হয়ে আছে, তাই কিছু বলতে নিবে তার আগেই সে বলল, কিছু বলতে হবে না, আপনি বসুন, সমস্যা নেই। আরিয়া পেছনে গিয়ে বসতেই সামনে একজন বলল, এই যে হ্যালো, লিফট দিচ্ছি দেখে কি আমাকে আপনার ড্রাইভার মনে হচ্ছে নাকি? আরিয়া বলল, না মানে। ছোট মেয়েটি বলল, আন্টি, আমি পেছনে আছি, তুমি সামনে গিয়ে বসো। আরিয়া সামনে গিয়ে বসতে গাড়ি চলতে লাগলো। আরিয়ার গা কেমন ঘিন ঘিন করছে কাদায়, খুব অস্বস্তি লাগছে। ছোট মেয়েটি বলতে লাগলো, পার্টনার, আজকে কোথায় যাব? তোমার আন্টিকে আগে নামিয়ে দিয়ে এসে তারপর আমরা রিসোর্টে ফিরে যাব সোনা। কেন, ঘুরবো না? সামনের জন হাসলো, বলল, আজকে কোনো ঘোরাঘুরি হবে না। মন খারাপ করে ফেললে মেয়েটি। আরিয়া খেয়াল করে মেয়েটির মন খারাপ করে আছে, তাই ব্যাক সিটে ঘুরে বলল, তোমার নাম কি সোনা?
আমার নাম ডল। তোমার নাম কি আন্টি? আরিয়া অবাক হয়। ডল আবার নামও রাখে? অবশ্য মেয়েটা দেখতে ডলের মতো। আরিয়া বলে, আমি আরিয়া, আরিয়া আফরিন চৌধুরী। আর আপনি? হঠাৎই গাড়ি থেমে যায়। ড্রাইভিং করতে থাকা ছেলেটি সরাসরি তাকায় আরিয়ার দিকে। আরিয়া ভড়কে যায় এভাবে তাকানোয়। চোখে চোখ মিলতেই ভেতরটা চিনচিন করে ওঠে কেমন যেন। ছেলেটি ঠোঁট বাঁকিয়ে হাসে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আমি কায়ান, কায়ান আরিয়ান চৌধুরী। আরিয়া হালকা হেসে বলে, ওয়াও, টাইটেল তো সেম আমাদের, কি করে মিলে গেল বলেন তো? ওপর থেকে সব ঠিক করা, তাই মিলে গেছে। হয়তো সামনে আরও কিছু মিলতে পারে। মানে? কিছু না। কোন ক্লাস? এবার অনার্স দ্বিতীয় বর্ষ। পিচ্চি? আপনি আমাকে পিচ্চি বলছেন কেন? ডল কথা কেড়ে নিয়ে বলে, কারণ আমার পার্টনার তোমার থেকে অনেক বড়। বিজ্ঞদের মতো করে মাথা দোলায় আরিয়া। ডলের সাথে আলাপ আলোচনা চলে তার। ডল পাকনা বুড়ির মতো কথা বলতে থাকে, আর আরিয়া তাতে তাল মিলিয়ে হাসতে থাকে। কায়ান দুজনের কথা উপভোগ করতে থাকে। মিনিট 15 পার হয়। গাড়িটি একটি শপিং মলের সামনে এসে থামে। কায়ান বলে, তোমরা বসো, আমি আসছি। ডল বলে, আমার জন্য একটা জুস আনবে কিন্তু। ঠিক আছে মা। আরিয়া ভাবে এখানে কি করতে যাচ্ছে আবার। ডলকে জিজ্ঞেস করে, আচ্ছা ডল, উনি তোমার কি হয়? আমার চাচ্চু। ও আচ্ছা, তোমরা এখানেই থাকো? ডল এদিক ওদিক মাথা নাড়ায়, অর্থাৎ না। আরিয়া ভ্রু নাচায়, বোঝায় তাহলে কোথায়। ডল বলে, আমরা তো বিদেশে থাকি, এখানে এসেছি চাচ্চুকে বিয়ে করাতে। তাই নাকি? তা তোমার চাচ্চু আর তুমি এখানে কেন? 3 দিনের জন্য ঘুরতে এসেছি আমরা, তারপর চলে যাব বিদেশ। না, ঢাকাতে যাব। আরিয়া বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ঢাকা কোথায়? ডল কিছুটা ভাবার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। আরিয়া বলে, আমিও ঢাকাতেই থাকি জানো। ডল উত্তেজিত হয়ে যায়, বলতে থাকে, তাহলে তুমি আমাদের সাথে আর 2 দিন ঘুরে ফিরে তারপরে যেও, আমরা একসাথে যাব না। আরিয়া মুচকি হেসে ডলের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, পাগলি, পাগলি একটা, আমাকে বাসা থেকে বের করে দিবে আমার আব্বু। ডল চট করে উত্তর দেয়, আমাদের বাসায় নিয়ে যাব তাহলে, আমি তুমি আর চাচু থাকবো। কায়ান এসে পড়ে। তাদের কথা হালকা পাতলা শুনে ফেলেছি। বলে, কি কথা হচ্ছে শুনি? আরিয়ার দিকে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলে, চলো, সামনে একটি জায়গা আছে, চেঞ্জ করে নিও। কতক্ষণ আর এভাবে থাকবে? আরিয়া প্যাকেটটি ফিরিয়ে দিয়ে বলতে থাকে, না না, লাগবে না। আমার শুধু আমাকে একটু বাস স্টপ অবধি পৌঁছে দিন, তাহলেই হবে। ডলকে কিছু ইশারা করে আরিয়া। ডলকে কিছু ইশারা করে কায়ান। ডল বলে, নিয়ে নাও আন্টি, আমার পার্টনারের চয়েস অনেক সুন্দর। কায়ান গাড়ি স্টার্ট দেয়। আরিয়াকে ডল বুঝিয়ে শুনিয়ে প্যাকেটটি নিতে রাজি করায়। তারপর একটি চনের ঘরের সামনে এসে তারা থামে। সেখান থেকে নেমে সেই ঘরটির দিকে যায়। আরিয়াকে উঠতে না দেখে কায়ান বলে, টেক ইজ ইজি আরিয়া, ভয় পেও না, চলো। আরিয়া বাদ সাধে। কায়ান এবার ধমকের সুরে বলে, নামো, তুমি কি নিজের অসুখ বাঁধাবে নাকি? ধমক শুনে চমকে ওঠে আরিয়া, শুকনো ঢোক গিলে নেমে পড়ে। কায়ান হাসে, মনে মনে বলে, অভ্যাস করে নিন ম্যাডাম, এরকম ঝাড়ি রোজ শুনতে হবে।
আরিয়া সামনে সামনে হাঁটছে, কায়ান পিছনে। ডল চলে গেছে ঘরটিতে। আরিয়া ভাবে, কোথায় যাচ্ছি, কি করছি কিছুই বুঝতে পারছি না। জেদ ধরে বাড়ি থেকে বেরিয়ে না এসে থাকলেই সব মিটে যেত। ধুর, ভাবতে ভাবতেই হোঁচট খায়। উল্টে পড়ে যেতে নিলে ধরে ফেলে কায়ান। পেছন থেকে পেট জড়িয়ে ধরে আছে কায়ান। পৌরশালী এমন হঠাৎ স্পর্শে চমকে ওঠে আরিয়া। হার্টবিট 3 গুণ বেড়ে যায়। কেমন কেমন লাগে। গলায় কিছু এসে জটলা পেকে যায়। অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায় সর্বাঙ্গ। তীর তীর করে ঘামতে থাকে হাত পা। কায়ান বুঝতে পারে, ছেড়ে দিয়ে হালকা কেশে নিয়ে বলে, সাবধানে চলতে পারো না, পিচ্চি কোথাকার। বলেই সামনে চলে যায়। আরিয়া মুখ বাঁকায়। এত পিচ্চি বলার কোনোই মানে নেই। সে যথেষ্ট বড় আর ম্যাচিওর। শুধু একটু শর্ট বলে এভাবে বলে। সব ছেলে এমন। বিরক্তি নিয়ে সামনে এগোয় আরিয়া। লাল রঙের সালোয়ার কামিজ পরে চুল ঠিক করতে করতে আসে আরিয়া। বেতের মোড়ায় বসেছিল কায়ান আর ডল। দুজনেই আরিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। ডল একবার আরিয়ার দিকে তাকায়, তো একবার কায়ানের দিকে তাকায়। কায়ানের দৃষ্টি যেন আরিয়াতে স্থির হয়ে আছে। দুজনের এমন চাহনিতে ভ্যাবাচেকা খেয়ে যায় আরিয়া। নিজের দিকে তাকিয়ে দেখে নেয় সব ঠিকঠাকই তো আছে, কিন্তু এভাবে তাকানোর কি আছে? এটাই মাথায় ঢুকছে না আরিয়ার। আরিয়া বলে ওঠে, এভাবে তাকানোর কি হলো? আমাকে কি পেতনির মতো লাগছে? কায়ান আর ডল দুদিকে মাথা নাড়ায়। আরিয়া বলে, তাহলে? দুজনে একসাথে বলে, অনেক সুন্দর লাগছে। লজ্জা পায় আরিয়া। বেরিয়ে যেতে যেতে বলে, এবার তাড়াতাড়ি আসুন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দিবেন। কায়ান হতাশ হয়ে তাকায় ডলের দিকে। ডল চোখ টিপ দেয়, বোঝায় সে আছে। দুজনে একসাথে হাইফাই নিয়ে নেয়। ডলকে কোলে তুলে কায়ানও যায়। পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা দেখেই বোধহয় এতটা মনোরম লাগে। গাড়ির জানালা খুলে দেয় আরিয়া। জানালার ওপর হাত রেখে মুগ্ধ হয়ে দেখে চারপাশটা। কি যে সুন্দর বলে বোঝানো দায়। ছোট ছোট ছনের ঘর। কায়ান বলে, রাতে এই ঘরগুলো দেখতে আরো সুন্দর লাগে। কায়ানের কথায় আরিয়া হাসে, বলে, এখানে থেকে যাওয়া গেলে খুব ভালো হতো, কিংবা এখানে একটা বাড়ি থাকলে মাঝে মাঝে এসে থাকা যেত। কতই না ভালো হতো, তাই না? কায়ান হাসে, বলে, তোমার পাহাড় পছন্দ? হ্যাঁ, অনেক। এর জন্যই তো এসেছি এখানে। ও আচ্ছা। আর কোনো কথা না হয় না দুজনের মাঝে। নীরবে চলতে থাকে কায়ানের কার। আরিয়া চেয়ে চেয়ে বাহিরের সৌন্দর্য উপভোগ করতে থাকে। পিছনে ডল ঘুমিয়ে পড়েছে। কায়ান ড্রাইভ করছে আর ভাবছে কত শত কথা। আরিয়া হুট করে কায়ানের দিকে ফেরে। কায়ান খেয়াল করে না। আরিয়া ভাবে, মানুষটার সাথে হুট করেই দেখা হয়ে গেল। কেমন? ড্রেসও কিনে দিল আমায়, আমার জন্য। এমন ছেলেও হয় বুঝি? কথা আচরণ বেশ বিনয়ী। ডলও কত ভালো। ইস, যদি ওদের সাথে ঘুরতে পারতাম বেশ ভালো হতো। আরিয়ার ভাবনার ছেদ ঘটে কায়ানের গাড়ি থামানোয়। কায়ান বলে, এসে গেছি। আনমনে উত্তর দেয় আরিয়া। কায়ান আরও বলে, আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি। যাবে নাকি থাকবে আমাদের সাথে? আরিয়া বিনয়ী হয়ে বলে, অনেক করেছেন আপনি আজকালকার দিনে, তাও আবার এই পাহাড়ি এলাকায় আপনার মতো কাউকে পাবো ভাবিনি। অনেকটা উপকার করলেন, ভালো থাকবেন। ডল তো ঘুমিয়ে আছে, ডলকে অনেক মিস করব। আসি, সাবধানে।
গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় আরিয়া। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কায়ান। শোঁ আওয়াজে গাড়ি নিয়ে হারিয়ে যায় পাহাড়ি রাস্তার আদরে। সেই পানে চেয়ে থাকে আরিয়া। বসে পড়ে পাশে থাকা চেয়ারে। বাসের জন্য অপেক্ষায় থাকে। ফোনটা তো অফ, কাউন্টারের আশেপাশে লোকজনই নেই। আরিয়া ভাবে, কি হলো আজকে? কিছুক্ষণ পর এক লোকের দেখা পায়। আরিয়া ডাকে, এই যে ভাই, শুনছেন? লোকটি থামে, কিন্তু কিছু না বলেই চলে যায়। আরিয়া মনে মনে ভয় পায়, যদি বাস না আসে কি করবে এই অচেনা শহরে। বেশ অনেকক্ষণ পায়চারি করে। দুটো মহিলার দেখা পায়, দৌড়ে যায় তাদের কাছে, জিজ্ঞেস করে, আচ্ছা এখানে ঢাকার বাস কয়টায় আসবে? একজন মহিলা বলে, আমরাও ঢাকা যাব, কিন্তু শুনলাম আগামী 2 দিন কোনো বাস চলাচল করবে না। আর এখানে এসে আমরাও ফেঁসে গেছি। এখন নিকট এক আত্মীয়দের বাসায় যাচ্ছি। তুমি কোথায় এসেছো? চোখ ছাপিয়ে পানি আসে আরিয়ার। কি হলো এটা তার সাথে? খুব মনে পড়ে কায়ান আর ডলের কথা। তাদের সাথে থাকলেই তো হতো। কাঁদতে থাকে আরিয়া। মহিলা দুটো তাকে শুধায়, এই মেয়ে, কি কি হয়েছে তোমার? এখানে তোমার কেউ নেই? তার কাছে যাও। মাথা নাড়িয়ে বলে আরিয়া, কায়ানের ঠিকানা সে জানে না। কি করে যাবে? কোথায় খুঁজবে কায়ান আর ডলকে? মহিলা দুজন বলে, ঠিক আছে, তুমি আমাদের সাথে চলো। আরিয়া দ্বিমত জানায়। মহিলা দুটো বোরকা পরে থাকায় তাদের মুখ দেখা যাচ্ছে না। আরিয়া বলে, আচ্ছা রিসোর্ট কোন দিকে? তারা বলে তারা নিয়ে যাবে। আরিয়া না করে, বলে দেখিয়ে দিলেই হবে। আরিয়ার কাছে অদ্ভুত লাগে মহিলা দুটোকে। এক পর্যায়ে মহিলা দুটো তাকে জোর করে। আরিয়া বুঝতে পারে নিশ্চয়ই তারা কারো হয়ে কাজ করে। আরিয়া নিজের মধ্যেই সাহস সঞ্চয় করে, বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা চলুন। মহিলা দুটোর চোখ চিকচিক করে ওঠে। নিঃশব্দে গাড়ি চালাচ্ছে কায়ান। ডল উঠে কান্না জুড়ে দিয়েছে। কেন কায়ান আরিয়াকে যেতে দিল? ডলকে শান্ত করা যাচ্ছে না। ডল জেদ ধরে সেও বাস স্টপে যাবে। কায়ান তাকে বোঝায় আরিয়া হয়তো চলে গেছে। ডল মানছে না। অগত্যা উপায় না পেয়ে কায়ান আবারও উল্টো পথে যাচ্ছে। ডল বলে, চাচু দেখো, আন্টি তার ড্রেসটা রেখে গেছে। কায়ান বলে, কখনো দেখা হলে দিয়ে দিও। ডল বলে, একটু পরেই দেখা হবে, দেখি নিও তুমি। বেশ কনফিডেন্সের সাথে বলে ডল। কায়ান হাসে, ভাবে যদি দেখা হয় আবারও। ভাবতে ভাবতে তারা এসে পড়ে বাস স্টপে। গাড়ি থেকে নেমে দেখে কেউ নেই। হতাশ হয় কায়ান। ডল বলে, আন্টি চলে গেল কেন চাচ্চু? ডলকে কোলে তুলে নেয় কায়ান। সামনে একটু হেঁটে একটি চায়ের দোকান পায়। সেখানে ডলকে বসিয়ে বলে, মন খারাপ করে না মা, চলো দুজন চা খাই। ঝিরে ঝিরে বৃষ্টি নামছে। টঙের দোকানে চা খেতে বসে দুজন। দুটো চা চাইতেই দোকানদার বলে, তোমরাও বাস পাও নাই বাবা? কায়ান খানিকটা অবাকের সুরে বলে, কেন চাচা? আজকা তো বাস আইব না বাজান, আগামী 2 দিন বাস আইতো না। কায়ান বলে, চাচা আপনি এখানে কোনো মেয়ে দেখেছেন? ওই যে সামনে ওখানে বসা ছিল। হ বাজান, দেখছি। 2টা বরকা পরা বেটি মাইয়াডারে নিয়া গেল কই জানি। কোন দিকে নিয়ে গেছে চাচা? ওই সামনের দিকে। কায়ানের ভেতরটা চেপে আসে। অজানা ভয়ে হাত পা শিউরে ওঠে। চায়ের বিল দিয়ে ডলকে নিয়ে গাড়ির দিকে ছুটে যায়। পেছন থেকে চাওয়ালা ডাকছে, বাজান 500 টাকার নোট লাগতো না তো, নিয়া যাও। কে শোনে কার কথা?
গাড়ি নিয়ে সামনের দিকে ছুটে চলে কায়ান। ওদিকে মহিলা দুটোর পিছে পিছে যাচ্ছিল আরিয়া। যখনই তারা সরু এক রাস্তায় ঢুকলো, অমনি সুযোগ বুঝে মহিলা দুটোকে ধাক্কা দেয় আরিয়া। মহিলা দুটো মুখ থুবড়ে পড়ে যায় রাস্তায়। উল্টো পথে দৌড় দেয় আরিয়া। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকে, আল্লাহর নাম নিয়ে ছুটে চলে। পেছন থেকে মহিলা দুটো ধাওয়া করছে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, অথচ আরিয়ার কোনো দেখা মিলছে না। পুরো রাস্তা ফাঁকা, আশেপাশে কেউ নেই। কায়ান পাগলের মতো ছুটে যাচ্ছে। হুট করেই সামনে এসে পড়ল একজন লাল ড্রেস পরিহিত কেউ। হুট করে এভাবে কেউ গাড়ির সামনে এসে পড়বে ভাবেনি কায়ান। বেশ কষ্টে গাড়ি ঘুরিয়ে সপাট করে থামিয়ে দিল। হঠাৎ এভাবে ব্রেক কষায় ডল সামনের দিকে হেলে পড়ল। কায়ান তাড়াতাড়ি নেমে পড়ল। সামনে এগোতেই দেখল আরিয়া দাঁড়িয়ে। বেশ ক্লান্ত সে। পিছনে দুজন বোরকা পরা মেয়ে ছুটে অন্যদিকে পালালো। আরিয়ার চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম। সামনে চেনা কাউকে দেখতেই ছুটে এসে জড়িয়ে ধরল। এত জোরে ছুটে এসে জড়িয়ে ধরায় দুপা পিছিয়ে গেল কায়ান। অবাকের চরম সীমায় দাঁড়িয়ে কায়ান। আরিয়া হু হু করে কেঁদে উঠল। কায়ান বুকে আরিয়াকে আবিষ্কার করতেই শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে। ভেতরটা বড্ড খচখচ করছিল। কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এবার যেন একটু পানি এলো কলিজায়। কায়ান আরিয়ার মাথায় হাত রেখে বলে, কাম ডাউন আরিয়া, কিচ্ছু হয়নি, আমি আছি তো, দেখো, লুক অ্যাট মি। আরিয়া মাথা উঁচিয়ে বলে, আপনাকে কত খুঁজেছি আমি কায়ান, কিন্তু পাইনি। দম বন্ধ হয়ে আসছিল আমার। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আজকে যদি কিছু হয়ে যেত আমার। কায়ান আরিয়াকে শান্ত করার চেষ্টা করে। উভয়ে বাণী দেয় বলে, আরিয়া কেঁদো না প্লিজ, দেখো এটা রাস্তা, আমরা রিসোর্টে যেয়ে কথা বলবো, চলো এখন। আরিয়া থামে, আশেপাশে তাকায়, উপলব্ধি করে ও কায়ানের বাহুডোরে আছে। চট করে সরে দাঁড়ায়, চোখ মুছে। কায়ান ইশারায় গাড়িতে উঠতে বলে। ডল বসে আছে ভিতরে। আরিয়া গিয়ে ডলের পাশে বসে। ডল উত্তেজিত হয়ে বলে, আন্টি, আমি তোমাকে কত মিস করেছি জানো? তুমি আমাকে রেখে চলে গেছিলে। তোমার সাথে দেখা করতে আমি আবার চাচ্চুকে এদিকে নিয়ে এসেছি। ডলকে জড়িয়ে ধরে আরিয়া, কপালে চুমু খায়, দু গালে হাত রেখে বলে, থ্যাংক ইউ সোনা। ডল জিজ্ঞেস করে কি হয়েছিল। আরিয়া সব বলে। কায়ানের চোখ লাল হয়ে ওঠে, নিজেকেই গালি দেয়, কেন ওকে বাসে না উঠিয়ে চলে গিয়েছিল। আরিয়া সিটে গা এলিয়ে দিয়ে জোরে নিঃশ্বাস নেয়, ভাবে সারাদিন কত কি হলো তার সাথে। বন্ধুদের সাথে ঘুরতে এসে দেখা হয়ে গেল ডল আর কায়ানের সাথে। অদ্ভুত, বড়ই অদ্ভুত। এ যেন এক অপ্রত্যাশিত কোনো সাক্ষাৎ। চেনা নেই জানা নেই, হুট করে আপন হয়ে গেল কেমন। জানা নেই সামনে কি হবে। এই অচেনার জগতে আরও কি কি চেনা জানা হয়ে যাবে তার। জ্যোৎস্নারত রাত, আলোকিত হয়ে আছে পুরো বান্দরবন এলাকা। বৃষ্টি শেষে পাহাড়ি এলাকা দেখতে যেন আরও স্নিগ্ধ লাগে। আশেপাশের ঘরবাড়িগুলো আলোকিত আলোয় ঝলমল করছে। মৃদু বাতাসে শরীর শিউরে উঠছে। বান্দরবনের আশেপাশেই 4 স্টার রিসোর্টের ডিভানে বসে আছে আরিয়া, ডল আর কায়ান। একটি জালির মধ্যে আগুন জ্বলছে। 3 জনে বসে রয়েছে সেই আগুনের জালি ঘিরে। একটি ফ্রক পরে ডল বসে রয়েছে। আরিয়ার পরনে ব্লু রঙের কুর্তি সেট, যা কায়ান রিসোর্টে এসেই আরিয়াকে কিনে দিয়েছে। আরও 3টে ড্রেস কিনে দিয়েছে। আরিয়া বাদ সাধলে কায়ান ধমকে ধমকে দিয়েছে। কায়ানের পরনে ছাই রঙা টি শার্ট আর কালো ট্রাউজার।
মাত্রই শাওয়ার নেওয়ায় চুলগুলো কপালে লেপ্টে আছে। আরিয়া না চাইতেও কায়ানকে বারবার পরখ করছে। কায়ান খেয়াল করে, কিছু বলে না। একজন সার্ভেন্ট এসে চিকেন ফ্রাই আর কেক দিয়ে যায়। ডল চিল্লিয়ে বললে, ইয়ে, আমার পছন্দের খাবার। আরিয়া কায়ান দুজনেই হাসে। আরিয়া বলে, আমার ফোনটা একটু চার্জে দিয়ে দিন না, বাড়িতে একটু কথা বলি। সবাই টেনশন করছে বোধহয়। কায়ান ফট করে উত্তর দেয়, কেউ কিছুই করছে না, আর নেটওয়ার্কের ব্যবস্থা একদমই নেই এখানে। কিছু একটা হয়েছে, কোনো স্ট্রাইক আর কি, এর জন্য বাস, ট্রেন আর নেটওয়ার্ক সবই বন্ধ। কি মুসিবতে পড়লাম আমি। ডল মজা করে খায়, আরিয়াকেও খেতে বলে আর বলে, শোনো মামনি, আমার চাচ্চু থাকতে তোমার কোনো চিন্তা নেই, বুঝলে? কায়ান চোখ পাকায়। আরিয়া বলে, তুমি কি মামুনি বললে আমাকে? ডল মাথা দুদিকে নাড়ায়, সে বলেনি, বোঝায়। আরিয়া কপাল কুঁচকায়, সে কি ভুল শুনলো নাকি? আরিয়া আবারও কিছু বলবে, কায়ান বলে, কই, ডল কিছুই বলেনি, তুমি খাও না, দেখো অনেক মজা। আরিয়া মেনে নেয়, ভাবে সে হয়তো ভুল শুনেছিল। খেতে খেতে ডল বলে, চাচ্চু, আন্টিকে গান শোনাও না। জানো আন্টি, আমার চাচ্চু অনেক ভালো গান গায়। কায়ান না করে, ডলকে বলে, তাড়াতাড়ি শুতে হবে, নয়তো কালকে ঘুরতে নিয়ে যাব না কিন্তু। ডল জোর করে, কায়ান নারাজ, সে গাইবে না। এক পর্যায়ে দুজনের তর্ক লেগে। ডল বলে, চাচ্চু, তুমি গান না শোনালে আমি আম্মুকে বলে দিব তুমি আমার কথা শোনোনি। কায়ান জেদ দেখিয়ে বলে, ডল, কথা না শুনলে কিন্তু রেগে যাব আমি। আমি রেগে গেলে কিন্তু তোমার বিয়ে হবে না চাচ্চু। ডল, বেশি হচ্ছে কিন্তু। আরিয়া একবার ডলকে দেখছে তো একবার কায়ানকে। এক পর্যায়ে আরিয়া বলে, স্টপ। থেমে যায় দুজন। আরিয়া বলে, মিস্টার কায়ান চৌধুরী, গান গাইলে কি হয়? ছোট মেয়ে কেন তর্ক করছেন? ডল খুশি হয় আরিয়াকে তার পক্ষে কথা বলতে দেখে। কায়ান অপলক তাকিয়ে থাকে আরিয়ার দিকে। ডলকে বলে, একটাই কিন্তু। ওকে, ডান। কায়ান চলে যায় গিটার আনতে। ডল আর আরিয়া হাইফাই নিয়ে নেয়। কায়ান আস্তে আস্তে গিটার নিয়ে হাতে গিটার। আরিয়া আর ডল নড়েচড়ে বসে, টুংটাং শব্দ তুলে। কায়ান গাইতে লাগে, আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাঁজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে, তোমাকে নিয়ে কত কাব্য রটে হে, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, এসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে, ওই পৃথিবীতে, হে হে, ওই পৃথিবীতে। চুপ হয়ে যায় কায়ান। আরিয়া চোখ বুজে শুনছিল, তার রেশ এখনো কাটেনি। ডল হাততালি দিয়ে ওঠে, চমকে ওঠে আরিয়া। গান শেষ। মুচকি হেসে আরিয়া বলে, বাহ, কি সুন্দর গান গান আপনি, আপনার তো সিঙ্গার হওয়া উচিত।
হালকা হাসে কায়ান। ডলকে বলে, মা চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। ডল বাদ সাধে, আন্টি ঘুম পাড়াবে, তুমি যাও তোমার রুমে। আরিয়া চোখের ইশারায় বলে সে পারবে। কায়ান গিটার হাতে চলে যায়। দীর্ঘ করে শ্বাস নেয় আরিয়া। মনে মনে ভাবে, ইস, আরেকটা গান যদি শুনতে পারতাম। ভোরবেলা রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ি ঠান্ডা বাতাস নিতে নিতে ভাবছে কায়ান, আজ কোথায় যাবে। ডল আর আরিয়াকে উঠিয়ে হালকা নাস্তা সেরে নেয় তারা। তখন সকাল 7টা। ডল ঘুমু ঘুমু চোখে খাচ্ছে। কায়ান বলে, 1 ঘন্টা টাইম দিচ্ছি দুজনকে, ঝটপট রেডি হয়ে নিচে নামবে। ঠিক 8টায় আমরা এখান থেকে বের হব, কেমন? কায়ান রেডি হয়ে নিচে নামে। পরনে নীল রঙের শার্ট আর ক্রিম রাঙা প্যান্ট। গাড়ি ঘেঁষে দাঁড়াতে ডল আর আরিয়ার দেখা মেলে। দুজনেই হালকা গোলাপি রঙের জামা পরেছে। দুজনকে দেখে কায়ান ওয়েলকাম করে গাড়িতে ওঠার জন্য। দুজনই হেসে গাড়িতে উঠে যায়। তখন ঘড়ির কাঁটায় 8টা। গাড়িতে উঠে রওনা হয় তারা, উদ্দেশ্য চিম্বুক পাহাড়। রাস্তা বেশ আঁকাবাঁকা, দুই পাশে উঁচু নিচু পাহাড়, মাঝে মাঝে গা ছমছম করা খাড়া রাস্তা। ডল উৎসাহিত কণ্ঠে বলে, কেমন যেন লাগছে চাচ্চু। আরিয়াও কেমন চুপসে আছে, ভিতরটা ছমছমে হয়ে আছে। কায়ান বলে, এই বাঁকা রাস্তাই এর সৌন্দর্য, আর কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। আরিয়া বলে, কি সুন্দর, এখানে যদি আমার একটা বাড়ি থাকতো, আমি প্রায়ই এসে ঘুরে যেতাম। আমার চাচ্চুর। সোনা, বেশি কথা বলতে নেই। ডল কিছু বলতে নিবে, কায়ান কথা কেড়ে নিয়ে ডলকে চুপ করায়। আরিয়া ভাবে, এরা কেমন যেন, কিছু বলতে নিয়েও বলে না। আচ্ছা, আমি যে এভাবে ঘুরছি, বাড়ির যে কি অবস্থা কে জানে। ধুর, যা খুশি হোক। আরিয়াকে বিড়বিড় করতে দেখে কায়ান ভ্রু কুঁচকায়। আরিয়া দুদিকে মাথা নাড়ে। 9টার মধ্যে পৌঁছে যায় তারা চিম্বুক পাহাড়ের চূড়ায়। চায়ের কাপ হাতে নিয়ে চারদিকের পাহাড় ঘেরা রাজত্ব দেখতে দেখতে সময় কাটায়। কিছু ছবিও তুলে, গল্প, আড্ডা, কায়ানের গান, সবকিছু মিলিয়ে 1 ঘন্টা বেশ মজা করে তিনজন। আরিয়ার মনে হয়, বুঝি কত চেনা ডল আর কায়ান। এত মজা করছে ভেবে ভেতরটা হালকা লাগে তার। বাড়ির চিন্তা মাথায় রাখেই না। 10টা নাগাদ আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়ে নীলগিরির পথে। প্রায় 11টার দিকে নীলগিরি পৌঁছে যায়। কায়ান ডল আর আরিয়াকে রেখে যায় স্থানীয় পুলিশের চেকপোস্টে এন্ট্রি করতে। অতঃপর ওপরে উঠে মেঘের ভিতর দাঁড়িয়ে থাকে তিনজন। কখনো মনে হচ্ছে মেঘ তাদের গায়ে লেগে যাচ্ছে। দারুণ অনুভূতি। আরিয়া শব্দ করে বলে, আই লাভ ইউ মেঘের রাজ্য, সারা জীবন মনে রাখবো তোমায়। ডল বলে, আর আমরা? শব্দ করে হাসে আরিয়া। কায়ান চেয়ে থাকে আরিয়ার পানে। আরিয়া ডলকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু ডল, সোনা, তোমাকেও কখনো ভুলবো না আমি। আর আমার চাচ্চু? আরিয়া কায়ানের দিকে তাকায় এক পলক, অতঃপর মিষ্টি হেসে বলে, তাকে তো আরো বেশি মনে রাখবো, কারণ তোমার চাচ্চুর বিয়েটা খেতে হবে না। ডল হাসে, আরিয়ার গালে টুপ করে চুমু খায়। কায়ান তাড়া দিয়ে বলে, ওকে, এবার চলো আমরা লাঞ্চ করব। কোথায়? নীলগিরি রিসোর্টের রেস্টুরেন্টে। প্রি বুকিং দেয়া আছে, চলো, আবার ফিরতেও হবে। তিনজনে মিলে খাবার শেষ করে বেশ কয়েকটা ছবিও তোলে তারা।
বিকেল 3টার দিকে ফিরতে শুরু করে বান্দরবান শহরের দিকে। কায়ান বলে, আরিয়া, জি, বৌদ্ধ মন্দির দেখবে? যাওয়া যায়। আরিয়ার কথা মতো ফেরার পথে স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পলে ঘুরতে যায় কায়ান। সূর্যাস্তের আগে পাহাড়ের কোলে ওই বৃদ্ধ মন্দির দেখতে বেশ সুন্দর দেখায়। আরিয়া মুগ্ধ হয়ে দেখে তা, ভাবে, কি ভাগ্য আমার, কি করতে আসলাম আর কত কি দেখলাম। ভেবেই হাসে আরিয়া। কায়ান অবাক চোখে তাকিয়ে দেখে আরিয়াকে। কত ইনোসেন্ট একটা মেয়ে, কত সহজে মিশে গেছে তাদের সাথে। এরকম একটা মেয়ে কায়ানের জীবনে থাকলে খুব একটা কষ্ট হবে না তার ইহকাল পাড়ি দিতে। মুচকি হাসে কায়ান। 2 কদম এগিয়ে যায় আরিয়ার দিকে, ঘাড়ের কাছে হালকা ঝুঁকে বলে, তুমি খুশি থাকলে তোমাকে ভারী মিষ্টি লাগে। বলেই উল্টো দিকে হাঁটতে থাকে কায়ান। আরিয়া পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। অদ্ভুত অনুভূতি, গলায় আবারও কিছু জটলা পেকে যায়। আরিয়া ভেবে পায় না কায়ান তার কাছাকাছি আসলে কেন তার এমন লাগে। কই, তার বন্ধুদের দিক থেকে তো কখনো এমন অনুভূতি সে পায়নি। কাহিনী কেন? দমকা হাওয়ার আরিয়ার চুলগুলো উড়ে যায়, কানের কাছে জমে থাকা ঘাম শীতল হয়ে যায় যেন। চোখ বুজে শ্বাস নেয় আরিয়া, জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়, মুখে আওড়ায়, তুমি লজ্জা পাচ্ছ আরিয়া? দিনের শেষে রিসোর্টে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে 3 জন গরম চা নিয়ে বারান্দায় বসে দিনের গল্প মনে করতে করতে সময় কাটায়। 3 জনে মিলে রাতে হালকা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কালকে তাদের ঘোরাঘুরি শেষের দিন, তারপরেই যার যার গন্তব্য ফিরতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে যায় আরিয়ার। বালিশে মাথা রেখে হাজারো চিন্তার মস্তিষ্ক ভরে তোলে। তারপর আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। ভোর 6টায় ঘুম ভাঙে আরিয়ার, আর মোড়া ভেঙে ডিভানে চলে যায়। যেতেই চমকে ওঠে কায়ান হাতে কফি নিয়ে দাঁড়িয়ে। আরিয়া পেছন থেকে বলে ওঠে, এই কি এত সকালে আজকে? কফি হাতে ঘুরে তাকায় কায়ান, মুচকি হেসে বলে, আপনি এত তাড়াতাড়ি উঠছেন কেন শুনি? আরিয়া হাই তুলতে তুলতে বলল, সে জানে না, হঠাৎই ঘুম ভেঙে গেল। কায়ান বলল, কফি খাওয়া যায়, ওয়েট, এনে দিচ্ছি। কায়ান যাওয়ার জন্য পা বাড়াতেই আরিয়া তার হাতের কফি নিয়ে নেয়। কায়ানের চোখে চোখ রেখে বলে, 1 কাপেই হয়ে যাবে, টেক ইট ইজি, ওকে? বলেই চোখ টিপ দেয়। কায়ান হা হয়ে তাকিয়ে থাকে। ঘুম থেকে উঠে কি এমন হয়ে গেল আরিয়ার? কায়ান ভ্রু কুঁচকায়। আরিয়া হেসে বলে, চলুন না হেঁটে আসি একটু। আরেক দফা অবাক হয় কায়ান, বলে, কোথায় যাবেন ম্যাডাম? আরিয়া কফির কাপে চুমুক দেয়, মুখে চ চ শব্দ করে বলে, উহুঁ, ম্যাডাম নয়, আপনার মুখে পিচ্চি আর তুমি শুনতেই ভালো লাগে আমার। চোখগুলো বড় বড় করে ফেলে কায়ান। কি টোনে কথা বলছে আরিয়া? কফি শেষ করে আরিয়া আর কায়ান হাঁটতে যায়। রিসোর্টের আশেপাশে বেশ শান্ত পরিবেশ। দুজন হাঁটাহাঁটি করে, গল্প করতে করতে দুজন খেয়াল করে ঘড়ির কাঁটায় তখন 6টা বেজে 43 মিনিট। কায়ান তাড়া দিয়ে বলল, চলো ভেতরে যাই, খেয়ে দিয়ে রেডি হতে অনেক সময় লাগবে, ডলকে ওঠাতে হবে। 3 জনে নাস্তা সেরে সকাল 8টার মধ্যে রওনা হয় থানচির উদ্দেশ্যে। থানচি যেতে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। কায়ান কিছু হালকা খাবার নিয়ে নেয় সাথে করে। থানচি যাওয়ার রাস্তার দৃশ্য অসাধারণ। ডল আর আরিয়া বেশ অবাক হয় রাস্তার সৌন্দর্য দেখে।
তারা পথে থেমে ছবি তোলে। আরিয়ার পরনে সি গ্রিন কালার লং টপস আর জিন্স, গলায় স্কার্ফস পেঁচানো। ডল পরেছে কালো রঙের টপস। কায়ানের ফোনে কত শত ছবি আরিয়া আর ডল উঠালো। আরিয়া বলে, শুনছেন মিস্টার কায়ান, আমাকে কিন্তু আপনার নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপে সকল ছবিগুলো দিবেন কিন্তু। কায়ান বলে, যদি না দেই? ছবি প্রতি 2 টাকা করে দিতে হবে। আরিয়া ভাব দেখিয়ে বলে, আপনার ফোন আর আপনি সহ আমি কিনে নিব, চেনেন আমাকে? কায়ান ভয় পাওয়ার মতো করে। ডল খিটখিটিয়ে হেসে ওঠে। আরিয়া ভাব নিয়ে অন্যদিকে ফিরে হাসে, ভাবে, ইস, কেমন যেন বেশি কথা বলছি আজ। থানচি পৌঁছে নৌকা ভাড়া করে কায়ান। ছোট ছোট কাঠের নৌকা পাহাড়ি নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে, দেখতে বেশ লাগে। নৌকায় ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরে নেয় 3 জন। ডল বলে, চাচ্চু, কেমন যেন অ্যাডভেঞ্চারের ভাইবস আসছে। ডলের কথায় কায়ান আর আরিয়া হাসে। ডল ছোট হলেও মেয়েটার বুদ্ধি ভার। এ বয়সে মেয়েরা সচরাচর এমনই হয় না। তবে ডল মিষ্টি দেখতে, একদম ডলের মতো। তার চেহারায় বিদেশি ছোঁয়া আছে বটে, তবে চট করে দেখলে কেউ বাংলাদেশী বলবে। নৌকায় করে রেমাংক্রি পৌঁছায় তারা। চারপাশে পাহাড়, নীল সবুজ পানির মধ্য দিয়ে নৌকা এগিয়ে যায়। মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। নৌকা থেকে নেমে একটু হাঁটতেই নাফাখুম ঝর্ণা। ঝর্ণার গর্জন আর ঠান্ডা পানিতে পা ডুবিয়ে ক্লান্তি দূর করে 3 জন। আরিয়া বেশ মুগ্ধতার সাথে পানি দেখে। হালকা পানির ছিটা কায়ানের উপর ফেলে। কায়ান চোখ ছোট করে ফেলতেই ডল আর আরিয়া খিলখিলে হেসে ওঠে। কায়ান ভাবে, আরিয়া ঠিক ডলের মতো পিচ্ছি কোথাকার। দুপুর নাগাদ ফিরে এসে থানচি থেকে বান্দরবান শহরের দিকে রওনা হয় কায়ানরা। বিকেল 5টা থেকে 6টার মধ্যে রিসোর্টে ফিরতে হবে। কায়ানের কিছু কাজ আছে, তাই তারা আর ঘোরাঘুরি করে না। রাত তখন 10টা। রাতের নরম আলোতে রিসোর্টের বারান্দায় বসে আছে আরিয়া আর কায়ান। পাশে গরম কফি আর চোখের সামনে পাহাড়ের কালো ছায়া। মনে হচ্ছে যেন পাহাড় তাদেরকে আপন করে নিয়েছে। সন্ধ্যা থেকে রাতে খাওয়ার আগ অবধি কায়ান ব্যস্ত ছিল। এ সময়ে আরিয়ার সাথে কায়ানের কোনো কথা হয়নি। ডল রুমে বসে গেমস খেলছে। একটু পর পর এসে আরিয়াকে দেখাচ্ছে আর বলছে, আন্টি, দেখো তো অ্যাঞ্জেলাকে কোন ড্রেসে ভালো লাগছে। আরিয়া চুজ করে দিলে কায়ানকে বলছে, চাচ্চু, ঢাকা যেয়ে আমাকে কিনে দিও এমন একটা ড্রেস। কায়ান উত্তরে বলেছে, আচ্ছা, আর আরিয়াকে বলেছে, তোমারও লাগবে? আরিয়া হালকা হেসে বলে, মজা নিচ্ছেন আপনি? কায়ান ল্যাপটপে মুখ গুজে কিছু করছে আর আরিয়ার সাথে কথা বলছে। ল্যাপটপ থেকে চোখ তুলে কায়ান বলে, না, একদমই না, তুমিও তো ডলের মতোই, তাই তোমাকে জিজ্ঞেস করলাম আর কি। আরিয়া কফি খেতে খেতে কায়ানকে দেখে। কায়ানের কোকড়া চুল স্বাভাবিক লম্বা। কায়ান এই 2 দিনে আরিয়া কেমন যেন কায়ানের প্রতি একটু দুর্বল হয়ে গেছে। কায়ানের সবকিছুই কেমন আরিয়ার ভালো লাগে। কায়ানের কথা বলার ধরন, কায়ানের দায়িত্বশীলতা, বিনয়ী ভাব কেমন যেন আরিয়ার বেশ ভালো লাগে। কায়ান তার দিকে তাকালে আরিয়ার কেমন কেমন লাগে, সব কেমন এলোমেলো হয়ে যায়। আরিয়া ভাবে, আমি কি মিস্টার কায়ান আদিয়ান চৌধুরীর প্রেমে পড়লাম নাকি? আরিয়া এভাবে চেয়ে আছে দেখে কায়ান কপালে ভাঁজ করে আরিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচায়। আরিয়া কিছু না বলে
সে তো কায়ানকে দেখতে ব্যস্ত। কায়ান ফিসফিস করে বলে, কি দেখছো পিচ্চি? আরিয়া ফট করে উত্তর দেয়, কেন, আপনাকে দেখছি। কায়ান ঠোঁট পাকিয়ে হাসে। আরিয়া সঞ্চয়ে নেই, কোনো কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে তার মন মস্তিষ্ক। কায়ান আবারও একই টোনে বলে, কি কি দেখলে শুনি? কেন, আপনার চোখ, নাক, গাল, ঠোঁট। আর আরিয়া বলে, আর চাচু, আমি ঘুমাতে গেলাম। আন্টি, তোমাদের গল্প শেষ হলে চলে এসো। গুড নাইট। ডলের কথায় চোখ বড় বড় করে ফেলে আরিয়া। খেয়াল করে কায়ান তার অনেকটা কাছে। আরিয়া শুকনো ঢোক গিলে বলে, এভাবে আপনি এখানে কেন? শব্দ করে হাসে কায়ান। আরিয়া বুকে ফু দেয়। চমকেছে, সে বড় চমকেছে। কায়ান বলে, এতক্ষণ কি কি বলেছ মনে আছে? আরিয়া মাথা ঝিমঝিম করে। কি বলেছে কিছুই তো মনে নেই। কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে। আরিয়া বলে, কি বলেছি আমি? কায়ান কিছু বলে না। ল্যাপটপটা বন্ধ করে বলে, ও গান শুনবে? আরিয়া মুখে বিড়বিড় করে। কায়ানের ওই ডাকে কিছু তো ছিলই। মুগ্ধ হই কেন বারবার তার কথায়। আমি বোধহয় প্রেমে পড়ে গেলাম। আরিয়াকে বিড়বিড় করতে দেখে কায়ান আবার বলে, ওই হোয়াট? চোখ বুজে ফেলে আরিয়া। কানে বারবার বাজতে থাকে, ওই ওই। আরিয়া মৃদু হেসে বলে, শর্ত আছে। কায়ান বলে, আবার শর্ত? একটা গান শোনালে হবে না, আরও শুনবো। কায়ান বলে, ঠিক আছে, তাহলে গিটার তুমি নিয়ে এসো। ফটাফট গিটার নিয়ে হাজির হয় আরিয়া। মুখোমুখি বসে আছে দুজন। কায়ান গিটারের তারে টুংটাং আওয়াজ করে। আরিয়া ঘোর লাগা চাহনিতে চেয়ে দেখে কায়ানকে। কায়ান গান ধরে, হো হো হো, ওই খোদা হি জানে। মুচকি হাসে আরিয়া। আরিয়ার দিকে চেয়ে কায়ান গান গাইতে থাকে। এই মনটাকে লিখে দিলাম তোরই নামেতে, তুই কি আসবি বল না রে প্রেমের টানে। ভালোবাসার মাতাল হাওয়া বইছে যে আমার প্রাণে, তোর ছোঁয়াতে যেন যাই সব কিছু আমি ভুলে। তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। হো, তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। কায়ান গাইছে মুখে, ওদিকে আরিয়ার ভেতরে চলছে উত্তাল পাথরের ঢেউ। কি করে থামবে তা? কোনো এক কল্পনার জগতে হারিয়ে গেছে আরিয়া। কায়ানের গলার সুরে তলিয়ে গেছে সে। আবারও শোনা যায়, পৃথিবীর সবটুকু সুখ দেব যে আমি তোকে, সব বাধা পেরিয়ে যদি তুই আসিস ছুটে। ও বড়ই নাজেহাল এই দিন তোর ভালোবাসাতে, বাঁচি কি করে বল না তোকে ছাড়া। তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। ও তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। তুই যে জানে জিগর, ওই
ওই খোদাই জানে। থামে কায়ান, আরিয়ার পানে চেয়ে থাকে। আরিয়া কিছু না বলে নিজেও গান ধরে গাইতে থাকে। ও স্বর্গ চাই না আমি, যদি তোকে আমি পাই, তোর চেয়ে প্রিয় যেন এই ধারায় কেহ নাই। ও হৃদয় উজাড় করে তোকে ভালোবাসতে চাই, একটু ছুঁয়ে দিলে হারাবো দু নীলিমায়। এবার দুজনে একসাথে গায়। তুই যে জানে জিগার, ওই খোদাই জানে। তুই যে জানে জিগার, ওই খোদাই জানে। ও তুই যে জানে জিগার, ওই খোদাই জানে। তুই যে জানে জিগার, ওই খোদাই জানে। হাততালি শব্দে চমকে তাকায় দুজন। ডল দাঁড়িয়ে চোখ জোড়ো বড় বড় করে ফেলে। আরিয়া বলে, ডল তুমি না ঘুমাতে গেলে, কখন উঠলে? ডল বলে, তুমি গিটার নিয়ে আসার সময় উঠে পড়েছি। কায়ান চোখ গরম করে বলে, ভেরি ব্যাড মা, কটা বাজে খেয়াল আছে? ডল আরিয়ার কোলে যে বসে, গলা জড়িয়ে ধরে বলে, বারে যদি না উঠতাম তাহলে তো মামনির গানই শুনতে পারতাম না। কায়ানের কাশি উঠে যায়। আরিয়া ভাবে, ডল আমাকে আবারও মামনি বলেছে, বলো, ভালোই লাগে। আরিয়া কিছু না বলে ডলকে নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। আবার ফিরে এসে কায়ানের মুখোমুখি হয়। চোখে চোখ রেখে ডলের মামনি যদি মিসেস কায়ান আরদিয়ান চৌধুরী হয় তাহলে ডাকটা অ্যাকসেপ্টেড বলেই চোখ মারে আরিয়া। এক মুহূর্ত দেরি না করে ছুটে পালায়। বুকে হাত রেখে বার কয়েক শ্বাস নেয় কায়ান। ভয়ঙ্কর মেয়ে একটা, কখন কিভাবে কথা বলে সব ভিতর দিয়ে যায় কায়ানের। কায়ান মুচকি হাসে, মুখে আওড়ায়, তুই জানে জিগার, ওই খোদাই জানে। রাত 12:03 থেকে থেকে শোনা যায় কুকুরের কর্কশ ডাক। শহর হওয়ায় রাস্তার শব্দে চারপাশ গমগম করছে। কোলে গিটার নিয়ে খোলা বারান্দায় দেয়ালে হেলান দিয়ে বসে আছে আরিয়া। পাশেই রাখা কফির কাপ, তাতে ধোঁয়া উঠছে অবিরাম। চোখ বুজে কায়ানের ভাবনায় মগ্ন সে। বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে আর ভাবছে, কায়ানকে কি একটা কল করবে নাকি করবে না। মাথা ঝিমঝিম করছে কেমন যেন। কফির কাপে চুমুক দিতে ক্রম ক্রম আওয়াজে ফোন বেজে ওঠে আরিয়ার। চমকে ওঠে, সেদিকে তাকায় আরিয়া। মুখে চকারান্ত শব্দ করে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে, একটু ঘরে আয় তো। কল কেটে দরজার দিকে পা বাড়ায় আরিয়া। বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে যায়। এই ঘর থেকে অন্য ঘরে একটু ডাকলে যেখানে শোনা যায় সেখানে আরিয়ার মা তাকে কল করে আহ্বান করছে। মায়ের ঘরে যেতেই দেখে বিছানাতে প্রায় 15টার মতো শাড়ি ছড়ানো। আরিয়া উপরে তাকায়, মনে মনে বলে, আল্লাহ একটু হেল্প করিও, এই শাড়ি থেকে যেন একটাও আমার না পড়তে হয়, তাহলে আমি শেষ। আরিয়াকে ওভাবে দেখে আরিয়ার আম্মু আসিয়া বলে ওঠেন, কিরে অমন করে কি করছিস? ভেতরে আয়, বস এখানে। একটি শুকনো ঢোক গিলে আরিয়া গিয়ে বসে, বলে, আম্মু এগুলো কি করছো? দেখতো কোনটাতে আমাকে ভালো লাগবে। আরিয়া মনে মনে খুশি হয়, তার মানে তার পড়তে হবে না। আরিয়া বলে, আম্মু তুমি এই ভারী ভারী শাড়ি পরে কোথায় যাবে বলো তো? কোনো দাওয়াত আছে নাকি?
না, বাসায় মেহমান আসবে, আর কে বলেছে আমি ভারী শাড়ি পরবো? ভারী শাড়ি তো তুই পরবি। আর আমার জন্য হালকা কালারের একটা বেছে দে। ভেতরটা কেমন চেপে আসে আরিয়ার। এরকম শাড়ি কেন পরতে বলে? কি হবে, তার কি বিয়ে হবে? অবশ্য ছোট ভাই আরিয়ানের থেকে সে একটু একটু শুনেছিল বটে, কিন্তু পাত্তা দেয়নি। হায় হায়, কি হবে তার বিয়ে হলে? সে তো কায়েনকে পছন্দ করে। না, না, ভালোবেসে ফেলেছে। তাহলে আরিয়া বলতেও পারবে না সেই কথা। আরিয়া একটু কেশে বলে, আচ্ছা, আমি কেন এত ভারী শাড়ি পরবো বলো তো আম্মু? এগুলো কি আমি সামলাতে পারি? আর আমার হাইট কত কম দেখেছো তুমি? এত বড় বড় শাড়ি আমার লাগবেই না। বিরক্ত হয় আসিয়া বেগম। মেয়ের এত প্রশ্নের উত্তর দিবে কিভাবে সে? তাই এক কথায় বলে, তুমি শুধু বলো কোনটা পরবে, এত কথা না বলে। আমার মাথা ব্যথা করে। আমি পছন্দ করলে তো সেটা তোমার পছন্দ হয় না। আহ, মেয়েকে এভাবে বলছো কেন? আনিসুর রহমান চৌধুরী। আসিয়ার বাবার কণ্ঠে চকিতে তাকায় আরিয়া। আরিয়ার মা বলে, ইস, তুমি কথা বলো না তো, তোমার জন্যই আমার মেয়েটা এমন। আনিসুর মেয়ের কাছে বসতে বসতে বলে, মামুনি, তোমার শাড়ি আমি পছন্দ করে দিচ্ছি। আরিয়া করুণ দৃষ্টিতে তাকায় তার বাবার দিকে, বলে, কিন্তু বাবা। ডোন্ট ওয়ারি বাবা, তোমার কি তোমার বাবার ওপর ভরসা আছে? আরিয়া মাথা দোলায়, অর্থাৎ হ্যাঁ। আনিসুর হেসে বলে, ঠিক আছে, এখন যে শুয়ে পড়ো। কালকে সকাল সকাল উঠে আমার মেয়ে এই গাঢ় গোলাপি রঙের শাড়িটা পরবে। আরিয়ার কেমন কান্না পাচ্ছে, গলাটা ধরে আসছে, চোখ ছাপিয়ে পানি আসে। আনিসুর মেয়ের মাথায় হাত বোলায়। আরিয়া ফুপিয়ে ওঠে। আসিয়া এসে মেয়ের কাছে দাঁড়িয়ে যায়, বলে, এখন কাঁদিস না। কালকে যদি তোকে হাসতে দেখি তখন তোর বাবার সাথে আমার ফাটাফাটি। এই বলে আসিয়া বেরিয়ে যায়। আনিসুর ভেঙে বলে, তোর বাবার সাথে আমার ফাটাফাটি? আরিয়া ফিস করে হাসে। আরিয়ার বাবা বলে, তোকে কখনো তোর মা আর আমি কাঁদিয়েছি? পাগল মেয়ে আমার, তুই সারা জীবনই হাসবি, কান্না নয় মা। তোমার মা বাবার ওপর ভরসা রাখো। এখন যাও, লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও গিয়ে। আরিয়া চলে যায়। ঘরে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলে, আমি কি করে হাসবো? কায়ান ছাড়া অন্য কারো হলে কি করে হাসবো আমি? হুড়মুড় করে ঘরে ঢুকে আরিয়ান। আরিয়ানকে দেখে আয়নার সামনে দাঁড়াতে দেখে আরিয়া অবাকের সুরে বলে, কি রে পেতনি, তুই আবার আয়না দেখছিস? কি হবে বলতো তোর? কি এই পেতনি মার্কার চেহারা ঠিক হবে বলো আপু? আরিয়ার মনটা এমনিতেই ভালো না, আবার আরিয়ান এমন করছে। আরিয়া হাতে চিরুনি নিয়ে আরিয়ানের দিকে তেড়ে যায়। আরিয়ান এক লাফে বিছানায় উঠে যায়, বলে, আপু আপু, আমি বলি শোন, তোকে যেই ছেলে দেখতে আসবে আমি তার ছবি এনেছি। আরিয়া ছুটছে আরিয়ানের পিছে। আরিয়ান সারা ঘর দৌড়াচ্ছে আর আরিয়া পিছে পিছে দৌড়াচ্ছে। ছেলের ছবির কথা শুনে আরিয়া থেমে যায়। আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলে, ওয়েট ওয়েট, মারিস না ভাই। দেখ, তোর এই টেবিলটার উপরে একটা ডায়েরির মাঝে আছে, তুই দেখে নিস। আরিয়া দাঁড়িয়ে থাকে। আরিয়ান চলে যায়। যেতে যেতে বলে, পেতনি, তোর জামাই তোর থেকে সুন্দরী আছে, দেখে নিস। ধপ করে বসে পড়ে আরিয়া। চিন চিন ব্যথা করছে বুকে। কি হলো আরিয়ার সাথে? আরিয়ার মনে পড়ে যায়
সকালের কথা। হ্যাঁ, সকালেই তো কায়ান আরিয়াকে পৌঁছে দিল। সারা পথ কেউ কারো সাথে কথা বলেনি। ডল পক পক করছে আর আরিয়া হো হা করেছে। আরিয়াকে নামিয়ে দেওয়ার সময় কায়ান বলেছিল, বলা যায় না ডল, এর মামনিকে কখন কে কিডন্যাপ করে নিয়ে যায়, তাই সাবধানে থাকবেন। ডল আর কায়ানকে বিদায় দিতে মন চাচ্ছে না আরিয়ার। চোখ দুটো কেমন ভিজে ওঠে আরিয়ার। কায়ান আর ডল গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরিয়া আরিয়া খানিক হাঁটে আর পিছনে তাকায়। মনে মনে ভাবে, কায়ান আমাকে ডাকলো না। অমনি কায়ান ডাকে, ওই। আরিয়া ফিরে তাকায়। ছুটে কায়ানের কাছে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু পারে না। কায়ান আর ডল হাত নাড়ায়। আরিয়া হালকা হাসে, অতঃপর চলে যায়। ব্যাস, এতটুকুই ছিল শেষ মুহূর্তের কথা। বাড়িতে আসার পর আরিয়াকে কোনো জবাবদিহিতা করতে হয়নি। আরিয়া খানিকটা অবাক হলেও মনে মনে স্বস্তিই পায়। কিন্তু এখন কায়ানের কথা খুব মনে পড়ে আরিয়ার। আরিয়া ভাবে কল করবে, কিন্তু হাত কেমন কাঁপছে। খানিকটা সময় কাটে, আবারও ফোন হাতে নেয় আরিয়া। কায়ানের নাম্বারে কল দেয়। শোনা যায় এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। হতাশায় মুখটা শুকিয়ে যায় আরিয়ার। কায়ানের ফোন সুইচ অফ। বার দুয়েক আরও কল দেয় আরিয়া, বাট নো রেসপন্স। এক ফোঁটা নোনা জল আরিয়ার গাল বেয়ে গড়িয়ে পড়ে। ওভাবেই ফ্লোরে শুয়ে পড়ে। রাত গভীর হয়, তার সাথে পাল্লা দিয়ে আরিয়ার কান্নার বেগও ভারী হয়। বালিশ ভিজে একাকার হয়ে যায়। কাউকে ভালোবেসে মাঝ রাস্তায় অন্যের হাত ধরা বড়ই কঠিন, বড়ই। আরিয়া, আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম দেখা থেকেই বাসি। তোমার কথা, চাল চলন, আচরণ সবই আমাকে মুগ্ধ করে, খুব করে। চাই তোমায়। আমার হবে কি? হাত পা কাঁপছে আরিয়ার। কায়ান হাঁটু গেড়ে বসে একগুচ্ছ ফুলের তোড়া হাতে নিয়ে আরিয়াকে বলছে। আরিয়ার যেন বিশ্বাসই হচ্ছে না। চোখ জোড়া বুজে নেয় আরিয়া। ফুলগুলো ধরে বসে পড়ে কায়ানের সামনে। চোখে চোখ রেখে বলে, মিস্টার কায়ান চৌধুরী, মিস্টার কায়ান আরদিয়ান চৌধুরী, আমাকে বইতে পারবেন তো সারা জীবন? শুধু ইহকাল নয়, পরকালও পিছু ছাড়ব না কিন্তু, রাজি? কায়ান মুচকি হাসে। আরিয়ার গালে হাত রেখে বলে, জি পিচ্চি। আরিয়া! ধরফরিয়ে উঠে বসে আরিয়া। ঘড়ির কাঁটায় তখন 9টা বেজে 7 মিনিট। আরিয়ার আম্মু আসিয়া ঘরে ঢুকতেই আরিয়াকে এমন অবস্থায় দেখে খানিকটা অবাক হয়। আরিয়াকে ডাকতেই এই অবস্থা। আরিয়া 2 হাতে মুখ ঢাকে, বিড়বিড়ে বলে, ইস, স্বপ্ন ছিল, ড্যাম। আরিয়া বলেন, এই কি বলছিস? এখানে কেন তুই? তোর বাবা কি তোকে বিছানায় টসক দেয়নি নাকি? আরিয়া মায়ের দিকে তাকিয়ে কপাল ভাঁজ করে ফেলে, বলে, আম্মু, তুমি অলওয়েজ রং টাইমে কেন আসো? ভালো লাগে না। রেগে মেগে চলে যায় আরিয়া। আসিয়া বেগম মুখ ভেঙচি কেটে বলে, বাপের মতোই সব কটা বেয়াদবের হার। কটমট করে ওঠে আসিয়া বেগম। বিছানার উপর শাড়ি রেখে হালকা কিছু অর্নামেন্টস বের করতে যায়। আরিয়া ফ্রেশ হয়ে বের হয়। বিছানায় শাড়ি দেখতেই বিরক্ত হয়। আসিয়া বেগম বলে, এই শোন, ঠিক 10টার আগেই রেডি হবি কিন্তু। আমি ওই ঘরে আছি, একটু পরেই কিন্তু সবাই চলে আসবে। আরিয়ার আম্মু বেরিয়ে যায়। আরিয়া শাড়ি হাতে বসে থাকে কিছুক্ষণ। ফোন হাতে নিয়েই কল করে কায়ানের নাম্বারে। রিং হয়, তবে কেউ ধরে না। আরিয়া 2বারের মতো ডায়াল করে, বাট নো রেসপন্স।
আছাড় মেরে ফেলে রাখে বিছানায়। 10টা বেজে 14 মিনিট। ড্রয়িং রুমে সোফায় বসে আছে আরিয়া। পরনে গোলাপি রাঙা শাড়ি, হালকা অর্নামেন্টস আর হালকা সাজে বসে আছে মেয়েটা। দেখে মনে হচ্ছে যেন একটি ডল বসে আছে। আরিয়ার হাইট বেশ ছোট, 5 ফিটের একটু কম। ফর্সা গায়ে রংটা দারুণ মানিয়েছে। লম্বা চুলগুলো হাত খোপা করে রেখেছে। বিরক্ত নিয়ে বসে বসে ট্যাব এ সাবওয়ে সার্ফ গেমস খেলছে। আরিয়ার আব্বু এসে বলে, আরিয়ান কোথায় কোথায় তুমি? চলো, তারা এসে গেছে। বুকের ভেতরটা কেমন ড্রিম শব্দ করছে আরিয়ার। আসিয়া বেগম এসে মেয়ের চুল খুলে দিয়ে বলে, সুন্দর মতো বসো, গেম রাখো। আরিয়া মনে মনে ভাবে, কেমন যেন আলাদা অনুভূতি কাজ করছে, ঠিক কায়ানের সাথে দেখা হওয়ার আগ মুহূর্তে যেমনটা হয়েছিল। মাথায় হালকা কাপড় নিজেই নিজেকে বলে, কুল আরিয়া, লোকটা ভালো না। ভালো হলে ঠিক তোর ফোন রিসিভ করতো, একটা টেক্সট তো অ্যাটলিস্ট করতো। তাও করেনি। ভুলে যা। 7-5 ভাবতে ভাবতেই কেউ এসে জড়িয়ে ধরলো আরিয়াকে। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল আরিয়ার। বেশ চমকেছে সে। কেউ বলেছে, মামনি? ডলের কণ্ঠে আরিয়ার আরও কেমন লাগছে। ডলের দিকে তাকাতে ডল ইশারা করে কিছু দেখায়। ইশারা অনুযায়ী তাকাতেই দেখে কায়ান বাঁকা হেসে চোখ টিপ দেয়। আরিয়া যেন বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। উঠে দাঁড়ায় আরিয়া। একজন ভদ্র মহিলা ও ভদ্রলোককে দেখা যায়। আরিয়া ভাবে, এরা কারা? আরিয়ার আম্মু আব্বু। তাদেরকে অতি বিনয়ের সাথে বলতে বলে। আরও দুজনকে দেখা যায়। মনে হচ্ছে কায়ানের ভাইয়া ভাবি হবে। সকলে মিলে বসে। আরিয়া সালাম দেয়। ভদ্র মহিলাটি আরিয়াকে তার কাছে বসায়। থুতনি ধরে বলে, মাশাআল্লাহ, কেমন আছো মা? আরিয়া নিজের মায়ের দিকে তাকায়। আসিয়া বেগম আশ্বাস দেয়। আরিয়া অল্প হেসে বলে, জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি মা। এর মধ্যে আরিয়ার আম্মু আব্বু ও কায়ানের মা বাবার আলাপ আলোচনা চলে। আরিয়ার ভেতরটা কাঁপছে, ঠোঁট জোড়া শুকিয়ে যাচ্ছে বারংবার। খুশির জন্য এমন হচ্ছে নাকি অন্য কিছু বুঝে উঠতে পারছে না আরিয়া। কায়ানের ভাবি আরিয়ার পাশে বসে বলে, ভয় লাগছে? আরিয়া একবার উপর নিচ করে মাথা নাড়ায়, একবার ডানে বামে। কায়ানের ভাবি কেয়া হালকা হেসে আরিয়াকে বলে, ওয়েট, এক্ষুনি ভয় দূর করার ব্যবস্থা করছি। আরিয়া আরও কেমন হয়ে যায়। মুঠ করে রাখা হাত বারবার ঘষে যাচ্ছে। আরিয়ান কায়ানের সাথে গল্প জুড়ে দিয়েছে। হঠাৎই কেয়া হালকা কেশে নিয়ে বলে, বলছিলাম যে অনেক তো আলাপ হলো, এবার ছেলে মেয়ে একটু আলাদা কথা বলবে না? কেয়া ডলের বাবা সায়ানকে চোখের ইশারা করে। সায়ান বলে, হ্যাঁ বাবা, তুমি কি বলো? আন্টি আঙ্কেল কি বলেন? কায়ানের বাবা কামাল চৌধুরী বলেন, অবশ্যই, তারাই তো মেইন। তারা কথা না বললে কি করে আগাবো আমরা? কায়ানকে তার মা সুফিয়া বলে, তোমরা যাও কথা বলো। কেয়া বলে, আমি নিয়ে যাচ্ছি ওদের। আরিয়া তার মায়ের পানে তাকায়। আসিয়া বেগম তাকে চোখের ইশারায় যেতে বলে। কেয়া দুজনকে নিয়ে অন্য পাশের রুমে চলে যায়। দুজনকে রেখে চলে আসে। আসার সময় দুষ্টুমি করে বলে, আপনারা কথা বলুন তাহলে, কাবাব মে হাড্ডি না হয়ে আবার পরে আসবো না হয়। কেয়া চলে যেতে আরিয়া কায়ানের দিকে তাকায়। কায়ানও তাকায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কেউ কিছু বলছে না। মিনিট 2 পার হয়। কায়ান নীরবতা ভেঙে বলে, খুব খুশি, খুব বেশি পছন্দ হয়েছে আমাকে। কখন থেকে চেয়ে আছেন? আরিয়া তাও কিছু বলে না। কায়ান চোখ দুটো ছোট ছোট করে ফেলে।
বলে, ওই। ঠোঁট ভেঙে কেঁদে ফেলে আরিয়া। ভ্যাবাচেকা খেয়ে যায় কায়ান। কাঁদছে কেন মেয়েটা? আরিয়াকে শান্ত করতে কায়ান আগায় আরিয়ার দিকে। আরিয়া সরে গিয়ে নাকি স্বরে বলে, একদম এদিকে আসবেন না আপনি। কয়বার কল করেছি আপনাকে আমি? একটা বারও কল ধরেননি। সব ইচ্ছে করে করেছেন। এখানে এসেছেন কেন আপনি? আপনার না কার সাথে যেন বিয়ে হবে, তার কাছে যান। সরুন। এখানে কি? আরিয়ার কথায় মিটমিটি হাসে কায়ান। আরিয়ার দিকে এগিয়ে গিয়ে দু হাতের বন্ধনে আবদ্ধ করে তাকে। কায়ানকে এত কাছে দেখে নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যায় আরিয়ার। কায়ান আরিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলতে থাকে, সরি ম্যাডাম, খুব করে সরি। ইচ্ছে করে এমনটা করেছি। আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, সারা জীবনের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য করেছি। আর আমি তো আমার বউকেই দেখতে এসেছি, ডলের মামুনিকেই তো দেখতে এসেছি। চোখ বুজে আছে আরিয়া। কায়ানের কথায় চোখ খুলে অবাক হয়ে বলে, আপনি জানতেন সব? কায়ান হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আরিয়া চোখ ছোট করে ভ্রু নাচায়। অর্থাৎ কিভাবে? কায়ান আরিয়ার নাক টেনে দিয়ে বলে, আপনাকে ওখানে ঘোরানোর, উদ্ধার করা, এত এত কিছু করা, আবার বাড়ি অবধি পৌঁছে দেয়া সব আমার আর আপনার আম্মুর প্ল্যান, বুঝলেন ম্যাডাম? আরিয়ার মুখ হা হয়ে যায়। কায়ান থুতনি ধরে হাত চাপায় বলে, ইয়েস, আন্টি আমাকে বলেছিল তোমার কথা। তুমি যেদিন বান্দরবান গিয়েছিলে সেদিনই আমার আসার কথা ছিল তোমাকে দেখতে, কিন্তু আন্টি জানাই তুমি বাসায় নেই, রাগারাগি করে ঘুরতে গিয়েছো। তাই আমি আর ডল ঠিক করে দুজন যেয়ে তোমাকে খুঁজে নিয়ে আসবো। আন্টির সাথে কথা হয়, তারপরেই আমি আর ডল ওখানে চলে যাই। কিন্তু আপনি আম্মুর সাথে কিভাবে পরিচিত? তোমার আম্মুকে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বাঁচিয়েছিলাম ঠিক 3 বছর আগে। তারপরে আমি এখান থেকে চলে যাই। আন্টি আমার সাথে যোগাযোগ রেখেছিল, প্রায় কথা হতো। বেশ ভালো একটা বন্ডিং আন্টির সাথে আমার তৈরি হয়। সে আমাকে ছেলের মতো ট্রিট করতে শুরু করে। তুই করেই বলে আমাকে। একদিন মজা করে বলেছিলাম যে, আন্টি তুমি আমাকে তোমার মেয়ের জামাই বানিয়ে ফেলো, তাহলে আমিও মনের মতো একটা শাশুড়ি পাবো, আর তুমিও মনের মতো জামাই। আমি মজা করে বললেও আন্টি সিরিয়াস হয়ে বলেছিল, আমার মেয়েকে তুই বিয়ে করবি? আমি খানিকটা অবাক হয়েছিলাম। আন্টির সাথে আম্মু আব্বুরও যোগাযোগ ছিল। একদিন হুট করে ভাবি বলছে যে তোমাকে তো আসি আন্টির মেয়ের সাথে বিয়ে দিবে। মা বাবা বেশ পছন্দ করেছে আন্টির মেয়েকে। আমি তখনও তোমাকে দেখিনি, শুধু নামই জানতাম। আরিয়া কথা কেড়ে বলে, ও, এর জন্যই গাড়ি থামিয়ে ফেলেছিলেন আমার নাম বলায়? জি পিচ্চি। তাই তো বলি, আম্মু কেন আব্বুকে বলছিল তোমার মেয়ে কালকে যদি হাসে তাহলে তোমার সাথে আমার ফাটাফাটি। মানে কিছু না, ছাড়ুন আমাকে। কেন অন্য মেয়েকে ধরে আছেন, লজ্জা লাগে না? দুজনের মাঝে দূরত্ব কমায় কায়ান। আরিয়া হালকা মাথা পিছনে হেলিয়ে বলে, ছি ছি ছি, আপনি তো দেখছি অনেক অভদ্র। অন্যের মেয়েকে ধরছেন কেন, ছাড়ুন। কায়ান কায়ান হাঁচি সরে বলে, যাকে ধরেছি সে মেয়ে আমার বউ। এ হয়নি এখনো, এই আর 5 মিনিট পরে আপনি আমার ম্যাডাম। বুকটা ধড়াস করে ওঠে আরিয়ার। সে সত্যি কায়ানের হয়ে যাবে? আরিয়া বলে, কেন বিয়ে করছেন আমায়? অনেক কারণে বিয়ে করেছি তোমায়। যেমন? এই যে তুমি এত ছোট, কে তোমাকে সামলাবে? এত পিচ্চি একটা মেয়ে কেউ সামলাতে পারবে না আমি ছাড়া। তার উপর আবার আন্টি আমার অনেক পছন্দের, তার কথা ভেবেই আর কি বিয়েতে রাজি হয়েছি। ফট করে সরে যায় আরিয়া। কায়ানকে রেখে
বেড়ে যেতে নিবে কায়ান ডাকে, ওই। থেমে যায় আরিয়া। কায়ান বাঁকা হেসে পিছন থেকে আরিয়াকে জড়িয়ে ধরে। মৃদু কেঁপে ওঠে আরিয়া, কানে ফিসফিসে করে বলে, ভালোবাসি পিচ্চি, অনেকটা ভালোবাসি, সেই প্রথম দেখা থেকেই ভালোবাসি। চমকে ওঠে আরিয়া, শরীর কেমন পাথর হয়ে যায়, গলায় কিছু জটলা পেকে যায়। কিছু বলতে চেয়েও পারে না। আরিয়াকে ছেড়ে কায়ান বাহিরে চলে যায়। আরিয়া ঠায় দাঁড়িয়ে থাকে, বিশ্বাস হচ্ছে না কিছুই। ভোরবেলার দেখা স্বপ্ন সত্যি কি করে হয়ে গেল? আরিয়া লজ্জা পায়, দু হাতে মুখ ঢেকে বলে, ইস আরিয়া, তুই লজ্জা পাচ্ছিস? সন্ধ্যার আজান শেষ হয়েছে, কিছুক্ষণ হবে। আরিয়া মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আসিয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়ের। অল্প সময়ের ব্যবধানে কেমন মেয়েটা অন্যের বাড়ির বউ হয়ে গেল। কায়ানের সাথে আরিয়ার বিয়েটা হয়ে গেছে। 7 দিন পর ধুমধাম করে অনুষ্ঠান করে নিয়ে যাবে আরিয়াকে। আসিয়া বেগম বলে, আম্মু, তুই খুশি তো মা? আমার পছন্দ কি তোর পছন্দ হয়েছে? আরিয়া কিছু বলে না, মুখ তুলে মায়ের দিকে তাকায়, অতঃপর বলে, ইউ আর বেস্ট আম্মু। আসিয়া বেগম স্বস্তি পায়, মেয়ে সুখী হবে, ভালো থাকবে, প্রতিটা মায়েরই স্বপ্ন। কায়ান নিঃসন্দেহে ভালো ছেলে, আর আরিয়াকে অনেক সুখে রাখবে। আরিয়ার ডাকে আপু, আরিয়ান ডাকে আপু। কায়ান ভাইয়া কল করেছে। ধুক করে ওঠে আরিয়ার ভেতরটা। কায়ান নামটা মনে আসতেই কেমন লাগছে। নিজের রুমে চলে যায় আরিয়া। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে কায়ানের কণ্ঠ। সে বলছে, আই মিস ইউ আরিয়া। আরিয়া কেমন লজ্জা পায়, বলে, কিছুক্ষণ আগেই তো গেলেন, এর মধ্যে আবার মিসও করছেন? কায়ান হাসে, নিঃশব্দ সেই হাসি, বলে, কি জানি, বউকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আরিয়া চুপ থাকে। কায়ানের কণ্ঠ তার কাছে কেমন নেশার মতো লাগে। চোখ বুঝে অনুভব করে আরিয়া। কিছু সময় অতিবাহিত হয়, দুজনের কেউই কথা বলছে না। কায়ান ডেকে ওঠে, ওই, ইস, এভাবে বলিয়েন না, কেমন কেমন লাগে। ইস, বলো না, আমারও কেমন কেমন লাগে। দুজনেই হেসে ওঠে। কায়ান বলে, কবে তোমাকে নিজের কাছে পাবো বলো তো? মাত্র 7 দিনের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। আমার তো 7 মিনিটও 7 বছরের সমান মনে হচ্ছে। কি করব বলো না? কি করব বলো না? জানি না। তাহলে কে জানে? আমি জানি। ডলের কথা শোনা যায়। আরিয়া হাসে। কায়ান বলে, এখানে কি করছো মা? মামনির সাথে কথা বলতে এসেছি। কায়ানের থেকে ডল ফোন নিয়ে বলে, মামনি, চাচ্চু কিন্তু একটু পাগল, কিছিমের বুঝলে? কিছু হলে চাচ্চুকে গান শুনিয়ে দিও। বলেই জোরছে দৌড় দেয় ডল। আরিয়া হাসতে থাকে। কায়ান বলে, একদম পাকনা মেয়ে। আরিয়া চোখ থেকে বলে, একটা গান ধরুন না। কায়ান গিটার নিয়ে বারান্দায় যায়, ডিভানের বসে। আরিয়াকে ভিডিও কল করতে বলে। একটু পরেই আরিয়ার মুখটা ভেসে ওঠে। কায়ান মুচকি হেসে গিটারে সুর তোলে। আরিয়ার দিকে তাকিয়ে বলে, ওই খুদাই জানে। লাজুক হেসে চোখ ঘোরায় আরিয়া, দেখে বিছানায় সেই ডায়েরিটা রাখা, যেটা আরিয়ান কালকে রাতে রেখে চলে গিয়েছে। ডায়েরি খুলে আরিয়া সাদা শার্ট পরা কায়ানের ছবি ভেসে ওঠে। মুচকি হেসে তাতে হাত বোলায়। কায়ানের সুর ভেসে আসে, গাইছে, এই মনটাকে লিখে দিলাম তোরই নামেতে, তুই কি আসিবি বল না রে প্রেমের টানে,
ভালোবাসার মাতাল হাওয়া বইছে যে আমার প্রাণে, তোর ছোঁয়াতে যেন যায় সব কিছু আমি ভুলে। তুই যে জানে জিগর, ওই খোদাই জানে, তুই যে জানে জিগর, ওই খোদাই জানে। অচেনা থেকে চেনার গল্পগুলো যেন ভিন্ন হয়, তাতে মিশে থাকে ভালোবাসা। আস্তে আস্তে শুরু হয় ভালোবাসা। এ ভালোবাসা হয়তো থেকে যায় কখনো, কিংবা চলমান থাকে সারা জীবন। যেমনই এক অপ্রত্যাশিত সাক্ষাৎ থেকে শুরু হয়েছে প্রেমের গল্প, ভালোবাসার গল্প, ইহজনম পাড়ি দেওয়ার এক অসাধারণ গল্প।